নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। তার মানে রুমিন ফারহানার মতে ভারতের আস্থা বা ভরসার কিছু ডিম বিএনপির ঝুড়িতে রাখা উচিত ছিল, হ্যাঁ, বা সামনে রাখা উচিত ছিল, তাই না? সেটা রাখে নাই, এটা ইন্ডিয়া ভুল করেছিল। তো এখন রাখিছে ডিম, বুঝিছাও? রুমিন ফারহানার যে ইন্ডিয়ার ডিম ওইটা বিএনপির ঝুড়িতে রাখিছে ইন্ডিয়া। এই রুমিন ফারহানা বাজেট পলিসি ডিসিশন না, হ্যাঁ, বাজেট তো করা উচিত হয় নাই তাহলে প্রফেসর ইউনূসের সরকারের। কি খেয়ে আছে এগুলো পলিটিক্স করবার আসিছে, না বুঝে পলিটিক্স তো আওকালতেও তো বুঝে না, মানে যে কিছু করবার পারবি না সে এসে পলিটিক্স করে। বিএনপি কি চোরাবালিতে আটকা পড়ছে? বিএনপি ভারতকে খুশি করা থেকে কত বড় ভুল করছে তার কিছু ব্যাখ্যা প্রমাণ সহ তুলে ধরবো। আমাদের রুমিন আপা যখন বিএনপির কেউ জিততে পারলো না সংসদ নির্বাচনে, তখন তিনি কিন্তু জিতেছিলেন। আওয়ামী লীগ যে ৩-৪ জনকে করুণা করেছিল, ৩ জন বা 4 জনকে, তাদের মধ্যে রুমিন আপা একজন। আমরা রুমিন আপাকে একটু চিনলাম। তিনি কি বলছেন ৩২ নম্বর ভাঙা নিয়ে কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা ভিডিওটি এই মুহূর্তে প্লে করেছেন দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, সাম্প্রতিক সময়ে বিএনপির শীর্ষস্থানীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বেশ বিতর্ক হচ্ছে, নানাবিধ সমালোচনা হচ্ছে তাকে ঘিরে। তার একটি বক্তব্যকে নিয়ে নানাবিধ বিতর্ক এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে। সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছে ৩২ নম্বর বাড়ি ভাঙ্গার ঘটনা একটি বীভৎস মববাজি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই বক্তব্যের পর থেকেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে যেভাবে পারছে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে, কঠিন ধোলাই করছে রীতিমতো বলা যায়। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গার ঘটনাকে বীভৎস মববাজি বলেছে বিএনপির নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন 24+24 48 ঘন্টা ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙ্গা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙ্গার সঙ্গে সঙ্গে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে, তার পাশাপাশি নাচানাচি করাসহ অনেক কিছুই ঘটেছে। ৬ জুলাই রাতে যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে এসব কথা বলে বিএনপির এই নেত্রী। বিএনপির এই নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আরও বলেন ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা হলো। এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পিছনে লাগলেও কিছু যায় আসে না। তিনি আরও বলেন যমুনায় প্রধান উপদেষ্টার বাসস্থানে মিটিং করা যাবে না, কিন্তু আমরা দেখলাম সরকারের নিজস্ব দল, যেটাকে আমরা রাজার দল বলি, এনসিপি, তারা ঠিকই বৈঠক করছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ যে করা হয়েছে এটা মোটেও উচিত হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে তাদের বাড়িতে যে হামলা মামলা করা হচ্ছে সেটা মোটেও ঠিক হচ্ছে না। আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা উচিত হয়নি। শেখ মুজিবুর রহমানের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে, সেটা একেবারেই ঠিক হয়নি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ করে কেন আওয়ামী লীগের প্রতি এত প্রীতি এবং ভালোবাসা দেখাচ্ছে, এর পিছনে আসলে কারণটা কি থাকতে পারে? কি বার্তা দিতে যাচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা এই বক্তব্যের মধ্য দিয়ে এগুলো বলে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারহানাকে কঠিনভাবে ধোলাই করেছে রীতিমতো পিনাকি দাদা সহ আরও অনেকেই। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসবো কীভাবে ধুয়ে দিল ব্যারিস্টার রুমিন ফারহানাকে, কীভাবে ধোলাই করছে মানুষ, সেটা আমরা দেখবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। 1, 2 হলো বাংলাদেশে আজকে আপনি এই নিউজটা পড়ছিলেন, আমি এটা এখানে নিয়ে আসছি বিকজ আর্গুমেন্ট ফ্রেম করতে হলে এই ঘটনাটা আমাকে আনতে হবে। ডয়েচে ভেলের রিপোর্ট আমি এই মাত্র দেখছিলাম, আপনিও সেটি বললেন, করিডোর দেওয়ার কথা সরকার ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। এটার সঙ্গে জাতিসংঘ বলছে আমাদের কোনো সম্পর্ক নাই। সরকারে যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে, কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে তার প্রত্যেকটা উপদেষ্টা এবং লাস্টলি গিয়ে তারা যে অবস্থান নিল সরকার, সেটা হচ্ছে না আমরা কোনো করিডোরের দিকে যাচ্ছি না, আমরা একটা হিউম্যান চ্যানেল, একটা হিউম্যান চ্যানেল আমরা তৈরি করব। সেটা কে বললেন? নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এবং নিরাপত্তা উপদেষ্টার অধীনে 3 বাহিনী বাংলাদেশে কর্মরত। এই নিরাপত্তা উপদেষ্টা বললেন না এটা হিউম্যান চ্যানেল। আজকে জাতিসংঘ স্পষ্ট করে দিল এটা
করিডোর ছিল এবং সরকার সেই প্রস্তুতি নিয়েছিল। আবার বলছে জাতিসংঘ জড়িত ছিল, আবার জাতিসংঘ জড়িত ছিল না। আপনি 3 নাম্বার, এই যে বাজেট মাত্র দিল, তাই না? এই সরকার আমরা আশা করেছিলাম বাজেটে একটা গুণগত পরিবর্তন আনবে, অর্থাৎ মানুষের লাইফের সঙ্গে সম্পৃক্ত যেই বিষয়গুলো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বেকার সমস্যা, কর্মসংস্থান, বিনিয়োগের সমস্যা, এই জায়গাগুলো সরকার অ্যাড্রেস করবে এবং সেগুলোতে কি করে বরাদ্দ বাড়ানো যায় এবং সেই বরাদ্দ যথাযথ জায়গায় যাতে ব্যবহার হয় সেটা এনশিওর করা যায়, সেটা নিশ্চিত সরকার কাজ করবে। কারণ আমাদের রাজনৈতিক সরকারের ব্যাপারে সবসময়, বিশেষ করে গত 15 বছরে আমাদের ভীষণ কমপ্লেইন ছিল, শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 6% হওয়ার কথা, সেটা মাত্র আমাদের 2%-এর মতো। স্বাস্থ্য খাতে বরাদ্দ 5% হওয়ার কথা, সেটা মাত্র 0.78 বা 0.79%। অর্থাৎ যা বরাদ্দ হওয়ার কথা সেটা অনেক কম। সামাজিক সুরক্ষা খাতে অনেক কিছু, পেনশন, ভাতা, গ্র্যাচুইটি সবকিছু মিলিয়ে টিলিয়ে অনেক বড় অঙ্ক দেখানো হয়, কিন্তু একেবারে সত্যিকার অর্থে গরিব মানুষের হাতে পৌঁছায় তার 10 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। সেই জায়গাতে যদি পরিবর্তন সরকার আনতো, ওই বৈষম্যটা দূর করতে পারতো, তাইলে আমরা বুঝতাম যে না, সরকার সত্যিকার অর্থে একটা পরিবর্তন, একটা সংস্কারের দিকে যাচ্ছে। আপনি আমাকে বলেন সেই জায়গায় আমরা বাজেটে কি দেখলাম? বাজেটে দেখলাম ম্যাগসেসে পুরস্কার করমুক্ত করা হয়েছে, নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। সংবিধানের 55(2) এই অনুচ্ছেদ কইতেছে যে রাষ্ট্রের যে নির্বাহী ক্ষমতা, এটা কে প্রয়োগ করবে? কে? এটা প্রধানমন্ত্রী প্রয়োগ করবে। প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা। নির্বাহী ক্ষমতাটা এই প্রধানমন্ত্রীর ক্ষমতাই নির্বাহী ক্ষমতা, এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণ করতে পারবে। এই 56(2) অনুচ্ছেদে কওয়া আছে যে the executive functions of the republic shall be carried on by the prime minister and other ministers. এখান থেকে স্পষ্ট যে পলিসি ডিসিশন সহ রাষ্ট্র পরিচালনার সমস্ত কার্যাবলী, যেমন শিক্ষানীতি বলেন, স্বাস্থ্যনীতি বলেন, কৃষি বলেন, শিল্পনীতি বলেন, নির্বাহী বিভাগের আওতায় পড়ে, মানে প্রাইম মিনিস্টার যা করে আর কি। এই রুমিন পারানা, বাজেট পলিসি ডিসিশন না? হ্যাঁ, বাজেট তো করা উচিত হয় নাই তাহলে প্রফেসর ইউনূসের সরকারের। কি খেয়া যে এগুলো পলিটিক্স করবার আসিছে, না বুঝে পলিটিক্স, তাদের আওকালতিও তো বুঝে না। এটা মানে যে কিছু করবার পারবি না, সে এসে পলিটিক্স করে বাংলাদেশে, বুঝছাও? রুমিন ফারহানার নেত্রী 2010 সালে যে এডুকেশন পলিসি, শিক্ষানীতি করেছিল, ওটা তো নির্বাহী সিদ্ধান্ত ছিল। এই জাতীয় শিক্ষানীতি, এটা পলিসি ডিসিশন না? এটা তো সংসদে পাশ হয় নাই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে। হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশন, এটাও তো জাতীয় নীতি একটা, নির্বাহী বিভাগ থেকে এটা পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। খালেদা যে র‍্যাপ করেছিল, গঠন করছে, পরিচালনা করছে, এইটা কি সংসদে পাশ করে হয়েছিল? এটা নীতিগত সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত ছিল পলিসি লেভেলে সরকারের নির্বাহী নির্দেশনার আওতায়। এটা সংসদে পাশ না হয়ে কার্যকর হয়েছিল। তুমি কিছু বুঝে? হ্যাঁ, কিছু বুঝে না। আবার দেখেন আরেকটা জিনিস, এখানে রুমিন ফারহানা কইতেছে যে ইন্ডিয়া তাদের সব ডিম কেবলমাত্র একটা রাজনৈতিক দলের ঝুড়িতেই রেখে এসেছে। সেটা খুব বিচক্ষণতার পরিচয় না, শুনে নাকি? তবে একই সঙ্গে আমি ভারতের প্রতি আহ্বান জানাবো যে বাংলাদেশের গণমানুষের কিন্তু ভারতের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে কয়েকটি কারণে। এক হচ্ছে, আমরা দেখেছি আওয়ামী লীগের সরকারের সময় ভারত পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট। ভারত একটি রাজনৈতিক দলের সঙ্গেই সম্পর্ক করতে বেশি আগ্রহী ছিল, রাদার বাংলাদেশের গণমানুষের সাথে, বাংলাদেশের সাথে সম্পর্ক করার ব্যাপারে। এটা ভারতের কূটনৈতিক একটা, আমি জানি না ভুল বলাটা অদার হবে কিনা, বাট কূটনৈতিক ভাবে খুব বেশি বিচক্ষণতার লক্ষণ কিন্তু এটি নয়। তার মানে রুমিন ফারহানার মতে ভারতের আস্থা বা ভরসার কিছু ডিম বিএনপির ঝুড়িতে রাখা উচিত ছিল, হ্যাঁ, বা সামনে রাখা উচিত ছিল, তাই না? সেটা রাখে নাই, এটা ইন্ডিয়া ভুল করেছিল। তো এখন রাখিছে ডিম, বুঝেছাও? রুমিন ফারহানা যে ইন্ডিয়ার ডিম, ওইটা বিএনপির ঝুড়িতে রাখিছে ইন্ডিয়া। আবার দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই খারাপ, এটা বোঝানোর জন্য রুমিন ফারহানা কারণ বাজারে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা চিন্তার ঘটনাকে উল্লেখ করছে। একদমই তাই। একটা দিকেও কোনো ভালো খবর নেই। আমি আপনাকে দুটো ঘটনা বলি। ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গতকাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে, দুপুর 12টা-1টার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে, একদম সিসিটিভি ফুটেজে আছে, ছিনতাই করা হয়েছে। কিন্তু বাস্তবতা হইলো হাতে গোনা 2-1টা ঘটনা বাদে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, ধর্ষণ, সব অপকর্মের সাথে রুমিন ফারহানার দল, বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে। নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করছে, আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না, কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না। শুনেন, যত দিন যাবে
নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে, আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না, কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। এইটা কিছু স্যাম্পল দেখেন না বিএনপির ডাকাতি, হ্যাঁ দেখা করে দেখান, দেখেছেন? এবার কিছু ধর্ষণের দেখান না বিএনপির, দেখেছেন? এবার বিএনপির কিছু চুরির ঘটনা দেখান না এটা সাহেব, অল্প দেখেন, বেশি দেখেন না, দেখেছেন? এবার বিএনপির চাঁদাবাজির কিছু ঘটনা দেখান না এটা সাহেব, অল্প অল্প বিচ্ছিয়ে না দেখান, বেশি দেখেন না। আবার হাটপেল করবি ওরা, আবার কবি আমি গুজব ছড়াই, গুজব দেখাচ্ছি তোমাদেরকে, আসো খেলবার আসিস পিরাকির সাথে, দেখেছ কত, দেখেছ কিছু কর্ম করিচ্ছে তোমার লোকেরা। এবার মাদক ব্যবসা আসেন, দেখেন, দেখেছেন কি মজা। এবার আসেন কইতেছে যে ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা কূটনীতি সহ কোনো দিকেই নাকি এই সরকারের আমলে কোনো সুখবর পাইতেছেন না। শোনেন, আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন, কূটনীতির দিকে লক্ষ্য করেন, কোনো দিকেই কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না। শুনেছেন? আচ্ছা আমরা রিজার্ভ দেখি, তাই না? অর্থনীতিতে তো আগে রিজার্ভ দেখে, তাই না? এখন রিজার্ভ কত ওই জানে? রিজার্ভ আছে প্রায় 25.8 বিলিয়ন ডলার। এক বছর আগে মানে 2024 মেতে রিজার্ভ কত ছিল? 24.2 বিলিয়ন ডলার। তার মানে এক বছরের ব্যবধানে 1.5 থেকে 1.6 বিলিয়ন ডলার বৃদ্ধি পাইছে। শুধু তাই না, প্রথম 10 মাসে প্রফেসর ইউনূসের সরকার যা ঋণ শোধ করেছে তা হাসিনার আমলের এক বছরের ঋণ পরিশোধের চাইতে 33% বেশি, গত বছরের ঋণ পরিশোধের চাইতে বেশি ঋণ পরিশোধ করে রিজার্ভ বাড়িছে, মুদ্রাস্ফীতি কমিছে, দেখে চাও বিনিয়োগ বাড়িছে প্রায় 30%, দেখে চাও ওই নাকি খুঁজে পায় না। খালেদা জিয়া চিকিৎসা করে ফিরে আসিছে না বিদেশে, বিএনপির মামলাগুলা খালাস হয়ে যেতেছে না, রোহিঙ্গা ফেরত না এগ্রিমেন্ট হয়েছে না, গুতেরেস বাংলাদেশ ভিজিট করে গেছে না, আর রুন ফেরানার চোখে কিছুই পড়ে না। হ্যাঁ, এক নতুন বর শ্বশুর বাড়ি গেছে, ও তার বোর্ডে দেখিচ্ছে না, তো কয় সবাই দেখি কিন্তু কাউরেই দেখি না। তো রুমিন সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না, কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে, তাই না? বিএনপি ওই তো ঠিকা নিছে, ইন্ডিয়ান ডিমের ঠিকা নিছে বিএনপি, তুই তো দেখিচ্ছে না ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো তো দেখিচ্ছে না, তাই যে সবাই দেখিচ্ছে কিন্তু কাউরে দেখিচ্ছে না। ওর কোন কোন জায়গায় ব্যথা, এই বান্ধবী ললিতা, বুঝেছেন তো? হ্যাঁ, আবার দেখেন এই যে রুমিন ফারানা এই রিজওয়ানার উপরে আমাদের সুন্দরীকতার উপদেষ্টা রিজওয়ানা, তো রিজওয়ানার উপরে স্যার দেখাইতেছে রিজওয়ানার কথার জন্য, কারণ রিজওয়ানা নাকি কইছিল যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে 53 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো রাজনৈতিক দল কোন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কেন করে নাই। হ্যাঁ, তাই সেটিছে ওই রিজওয়ানার উপরে। তো পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয়। উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয়, কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটার রিপিটেশন উনি করেছেন। এখন এর মাঝখানে তো 6 মাস, তাই না? ওনারা যদি সাকসেসফুল হতেন, 12টা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নেই, 2টা সাবজেক্টেও সাকসেসফুল হতেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না। ওনারা প্রত্যেকটা সেক্টর, আপনি খালি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড, প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড। কিন্তু বাস্তবতা হইলো গায়ে লাগুক আর নাই লাগুক, রিজওয়ানা কথা তো সত্যি কইছে, তাই না? 53 বছর বিএনপি তো একাধিকবার ক্ষমতাতে আসিছে, রাষ্ট্র মেরামতের সুযোগ তো পাইছে, তাই না? এমনকি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতাও পাইছে। তাহলে কেন দেশটাকে এমন ভাবে গড়ে নাই যেভাবে গড়লে কোনো দখলই কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না? রুমিন স্যার দেখাকার যাই করুক, প্রশ্নটা তো ভ্যালিড একটা প্রশ্ন, সেই প্রশ্নের গঠনমূলক উত্তর না দিয়া স্যার দেখালে হবে? হ্যাঁ, আবার এই ভিডিওতে আরেক জায়গায় করছে যে দেশের বাইরে থেকে কিছু ব্যক্তি নাকি তাদের হীন প্রয়াসকে চরিতার্থ করতে অন্তর্বর্তী সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কিছু গ্রুপ অফ পিপল যারা দেশে এবং দেশের বাইরে ইউনূসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে, তাদের বাইরে এবং যারা দেশের বাইরে থাকবে তাদের কিছু যায় আসে না। বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায়, বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায়, এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না। তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনূসের পেছনে থাকার ভান করছে। বাইরের লোক কারা? রুমিন ফারানা, হ্যাঁ, তো এই যে দুদুরার আব্বাসদের মতো আমাকে বুঝাইতেছেন, হ্যাঁ, কি হীন প্রয়াসে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি। পরিষ্কার করে কইবার পারবেন ধান্দাবাজি করিচ্ছি কোন? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে তো চাতক পাখির মতো চায় থাকিছিলেন আমগের দিকে, পাঙ্খা গজায় গেছে না হাসিনা যাওয়ার পরে, এখন আমরা খারাপ হয়ে গেছি, তাই না? আমরা তো ভালো না, ভালো লিয়ে থাকো এখন,
ইন্ডিয়া ভালো হয়ে গেছে। আমাদের কি হীন উদ্দেশ্য আছে? রুমিন ক লাগবি, কি হীন উদ্দেশ্য আছে? আমাদের কি প্রয়াস আর আটনাগের কি মতলব দুটোই মানুষ জানে। মানুষ জানার পরে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইছিল কলে, মানুষ জানার পরে কিন্তু কইছিল প্রফেসর ইউনূসের সরকার 5 বছর থাকুক। আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে। আমি আগে কইছি। আমাদের পাশে জনগণ দাঁড়াইছে আর আপনাকে ধুয়া দিছে, বেশি খুঁচায়েন না। হ্যাঁ, তাইলে কলে একেবারে ফ্ল্যাট করিয়া দিব। একেবারে সাবধানে কথা বলা শিখেন, অন্ধকারে ঢিল মারবেন না, জবানকে হেফাজত করবেন, বেশি বাইরবেন না, আওয়াজ নিচে। রুমিন ফারহানা আসলে কোন রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না। সেটা প্রতীক, এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার, যেখানে আদর্শ না প্লট জরুরি, যেখানে লড়াই না লাইমলাইট কাম্য টকশোয়ের। একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান, পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়েন। অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই। থাকলেও তার দলের না, নিজের ক্যারিয়ারের, নিজের সুবিধা পাওয়ার অনুগত। 32 নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে, তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ। সেখানে রুমিন ছিল না, সেখানে না ছিল রাস্তায়, না আদালতে, না মাঠে, কিন্তু ছিলেন টিভির আলোয়, মঞ্চের ভাষণে আর আওয়াজহীন এক প্লটের আবেদন পত্রে। রুমিন আজকে যা বলে কাল তা অস্বীকার করে। আজ যারে গালি দেন কাল তারে ভাই বলেন, আজ যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশোতে যান। কারণ একটাই, কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে, জনগণ মনে রাখবে না। জনগণ বেকুবের বাচ্চা। এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না, বিচার করার স্মৃতি। রুমিনের মুখোশ খুলে গেছে। এখন তিনি শুধু আরেকজন আওয়ামী কন্যা, বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোঁকা দেওয়া এক প্রতারক। তার ভবিষ্যৎ রাজনীতিতে না, তার ভবিষ্যৎ এক সময়কাল লজ্জার পোস্টার হয়ে ইতিহাসের দেওয়ালে ঝুলে থাকার। আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব, ভাষণ অনেক হয়েছে রুমিন, এবার বিদায় নাও। তোমার মতো আওয়ামী ছাওয়ের জন্য ইতিহাসে জায়গা নাই। ইতিহাসে জায়গা জনতার। জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে, জনগণ হিসাব দেবে, ভোটের বাক্সে হিসাব দেবে। সেই দিন বুঝে নিও। ইনকিলাব জিন্দাবাদ। বিএনপি কি চোরাবালিতে আটকা পড়ছে? বিএনপি ভারতকে খুশি করা থেকে কত বড় ভুল করছে তার কিছু ব্যাখ্যা প্রমাণ সহ তুলে ধরব। বিএনপির যেসব নেতারা ইদানিং বেফাস কথা বলছে তাদের ব্যাপারে তারেক রহমানের বক্তব্য কি? আমাদের রুমিন আপা, যখন বিএনপির কেউ জিততে পারলো না সংসদ নির্বাচনে, তখন তিনি কিন্তু জিতেছিলেন। আওয়ামী লীগ যে 3-4 জনকে করুণা করেছিল, 3 জন বা 4 জনকে, তাদের মধ্যে রুমিন আপা একজন। যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতা ছিল, বারবার ক্ষমতায় এসে সেই বিএনপি মাত্র 3টি আসন পায় বা 4টি আসন পায়, তার মধ্যে রুমিন আপা একজন। তাহলে আমরা রুমিন আপাকে একটু চিনলাম। তিনি কি বলছেন? 32 নম্বর ভাঙা নিয়ে কথা বলছেন। শুধু রুমিন না, বিএনপির আরো অনেক, ফজলুল সাহেব, অ্যাডভোকেট ফজলুল সাহেব, তিনিও শেখ মুজিবের 32 নম্বর ভাঙা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। সেখানে ফুল নিয়ে যাবেন এই ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান বা জাতির পিতা, এই শব্দগুলোর মাঝখান থেকে একটি কথা আসে। আমি ব্যক্তিগত একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি অরাজনৈতিক ব্যক্তি ছিলাম, কিন্তু জনাব তারেক রহমানের সাথে আমার দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। তার একটি ন্যারেটিভ ছিল বিগত সময়, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে এই ইস্যুতে, এই ইস্যুগুলোতে তারেক রহমানের সাথে লন্ডনে একসাথে কাজ করেছি। তো একসাথে কাজ করতে গিয়ে তার সাথে বহুবার বৈঠকে বসতে হয়েছে, তার পরামর্শ নিতে হয়েছে বিভিন্ন, সেগুলো না হয় আজকে না বলি। তারেক রহমান আমাদেরকে যেই পথ দেখিয়েছিলেন, যে মেসেজগুলো দিয়েছিলেন, আজকে বিএনপির নেতাদের কাছে সেই মেসেজগুলো কেন নেই? কিংবা আমরা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছিলাম তারেক রহমানের এই ন্যারেটিভ প্রচার করতে গিয়ে, ওন করতে গিয়ে, কিন্তু আজকে দেখি তার দলের নেতারা ভিন্ন কথা বলছে। এটা আমার তারেক রহমানের কাছে প্রশ্ন থাকবে যে আপনার নেতারা কেন আপনার বিপরীত কথা বলে, মানে ইতিহাস বা শেখ মুজিব ইস্যুতে। প্রশ্ন হলো, এই যে রুমিনদের মতো, অ্যাডভোকেট ফজলুদের মতো বা আরো যারা আছেন, মূলত এরা প্রতি মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, ভারতের পক্ষে কথা বলছেন কেন? কিছু সূত্র বলছে বিএনপির হাইকমান্ড মনে করছে যে তারা ভারতকে অখুশি রেখে ক্ষমতায় আসতে পারবেন না। এখন পর্যন্ত এশিয়ার এস্টাবলিশমেন্ট বলতে তারা ভারতকে বোঝে। তারা মনে করেন জিয়াউর রহমান ভারতকে বাদ দিয়ে চেষ্টা করেছিলেন বলে তাকে মরতে হয়েছে।
তারা মনে করেন কখনো বিএনপি বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারবে না যদি তারা ভারতকে খুশি না রাখে। তাই দলের হাইকমান্ড থেকেই হয়তোবা এই যেসব নেতারা ভারতের পক্ষে বা একটু ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের এজেন্ডা বা ন্যারেটিভ গুলো তুলে ধরছে, এগুলো হাইকমান্ডের নির্দেশে হচ্ছে। অর্থাৎ বিএনপির হাইকমান্ড চাইছে বিএনপির এই বক্তব্যগুলো আওয়ামী লীগ ভারতের কাছে প্রচার পাক। ভারত যেন বুঝতে পারে যে ভারতের স্বার্থ বিএনপি ভাবছে, বা বিএনপি ক্ষমতায় আসলে ভারতের স্বার্থকে বিএনপি খেয়াল রাখবে, অথবা ভারতের ইচ্ছার বাইরে বিএনপি যাবে না, অথবা ভারতের পক্ষে বিএনপি দাঁড়িয়েছে। এটা একটা রাজনৈতিক কৌশল। অর্থাৎ তাদের নেতারা এখানে কথা বলবে, আমরা হাউকাউ করব, সোশ্যাল মিডিয়ায় হইচই করব, আমরা ব্লগ বানাবো, ভিডিও বানাবো, এটা ভারত দেখবে, আর এতে করে ভারত বিএনপিকে অন করবে, বিএনপি ক্ষমতায় বসবে। বুঝলেন প্রথম বিষয়টি। দ্বিতীয় যে বিষয়টি, যে বিএনপি তৈরি হয়েছে ভারতের বিপরীতে। বিএনপি বলতে আমরা কি বুঝি? ইসলাম এবং জাতীয়তাবাদের মিশ্রণ, এন্টি ইন্ডিয়ান। যেহেতু আওয়ামী লীগ আছে ইন্ডিয়ার পক্ষে, তাহলে এন্টি ইন্ডিয়ান একটা স্রোত থাকতে হয়, সেটা হলো বিএনপি। কিন্তু আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যাবার পর যে বিএনপিকে আমরা জন্মের পর 2025-এ, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা বিদের আগ পর্যন্ত বিএনপিকে আমরা ভারত বিরোধী দেখেছি, সেই বিএনপিকে আমরা হাসিনা চলে যাওয়ার পর কেন যেন ভারতের পক্ষে মনে হচ্ছে। এটা হলো ভারতকে একটি বার্তা দেওয়া বিএনপির, যে আমরা তোমাদের পক্ষে আছি, তোমাদের পাশে আছি, তোমরা মানে হাসিনাকে বাদ দিয়ে আমাদেরকে ওন করো, আমাদের নিয়ে চলো, আমরা তোমাদের স্বার্থ দেখবো। হতে পারে এটা বিএনপির একটি মেসেজ। তাহলে বিএনপির জন্য বার্তাটা কি? বিএনপি যদি মনে করে যে ভারত আগামী দিনে ক্ষমতায় বসাবে, ক্ষমতায় নামাবে, যা কিছু করবে, এই জন্য ভারতকে খুশি করতে হবে, আমার মনে হয় বিএনপি এখানে চোরাবালিতে পা দিচ্ছে। কেন চোরাবালি বলছি? বর্তমানে আমরা দেখলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশের একটি সমাবেশ। এখানে যে ড্রোন পিকচার গুলো আমরা দেখেছি, কল্পনা করেন তো কত লক্ষ মানুষ এসছে। এখন বলবেন যে ভাই এরকম সমাবেশ করাই যায়। বিগত 16 বছরে বিএনপির এরকম সমাবেশ হয়েছে কিন্তু এরকম। তার মানে হলো ইসলামী দলগুলো যদি একটা ভোটের বাক্স তৈরি করে, বিএনপির জন্য অনেক বড় ধাক্কা আসতে পারে। 2 নম্বর, পিআর সিস্টেম যদি নির্বাচন হয়, বিএনপির জন্য দ্বিতীয় বড় ধাক্কা আসতে পারে। 3 নম্বর, এই দুটো ধাক্কা কেন আসতে পারে যদি একটু বিশ্লেষণ করেন, কি বুঝবেন? যে বিএনপিকে আওয়ামী লীগ ফ্যাসিজমের যুগে যদি ভোট হতো, চোখ বন্ধ করে বলা যেত 100% যে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু গত 5 তারিখের পর সারা দেশে যা কিছু ঘটেছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা, চাঁদাবাজির ঘটনা, লুটপাটের ঘটনা, শক্তি প্রদর্শনের ঘটনা, ক্ষমতায় না আসার পরও যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, বা প্রতিদিনই বিভিন্ন জায়গায় এই দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বিএনপি যে পরিমাণ দল থেকে নেতাদের সাসপেন্ড করছে, এগুলো কি মানুষের মনে প্রশ্ন ওঠেনি? সোশ্যাল মিডিয়ার ফেসবুক পোস্টে, ধরেন আমি যে ভিডিওটা করছি, আমি বিএনপির পক্ষে একটি কথা বলে নিচে যে পরিমাণ কমেন্টে আমাকে গালি দেওয়া হয়, এটা কি পারসেপশন নয়? এখন আমি বিএনপি করি, এই জন্য আমি চোখ বন্ধ করে বিএনপির ভালোটা বলে যাব, তাহলে তো আমি সাংবাদিক আর বিএনপির কর্মীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি তো বিএনপির কর্মী না, আমি একজন সাংবাদিক, বাট বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে ভোট দেই, বা আমি তারেক রহমানের সাথে কাজ করেছি বলে বিএনপির প্রতি আমার একটা সফট কর্নার আছে, সবটি ধরেন। কিন্তু আমি কি চাইবো? আমার চোখে যে অসঙ্গতিগুলো আসবে সেগুলো তুলে ধরবো, যাতে বিএনপির যে কালিমাগুলো লেগেছে বা যে বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলো এসছে বা বিএনপি যে ভুলগুলো করছে, এগুলো সংশোধন হওয়া যায়, তাই তো? নাকি আমি চোখ বন্ধ করে আওয়ামী লীগের 16 বছরের মতো শেখ হাসিনাকে পীরাউলিয়া বানিয়ে ফেলবো, তাকে নবী রাসূল বানিয়ে ফেলবো, তারপর জনগণ পিটিয়া খেদাইয়া দেশ ছাড়া করবে, এক কাপড়ে দেশ ছাড়া হবে? এটা কি চান? অবশ্যই না। আপনারা যখন এখানে সমবেত হয়েছেন, ঠিক সেই সময় আমি কিছু সংখ্যার কথা বলবো। বাংলার আকাশে বাংলাদেশকে নিয়ে, বাংলার আকাশে এখন দুর্যোগের ঘনঘটা। বাংলাদেশকে নিয়ে বিদেশে বসে ষড়যন্ত্রের ঘনঘটা। প্রিয় দেশবাসী, গত জুলাই আগস্টে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, এই শিক্ষার্থীদের উপরে তোমরা লেখার বুলেট দিয়ে পাখির মতো করে ভোট ঝাঁঝরা করে দাও। হাসিনা এখন গন কেস, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। আওয়ামী
লীগ এমন ভাবে পালিয়েছে, আওয়ামী লীগের পতিত প্রেতাত্মারা ভারতে বসে, লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষোদ্ধার করুক, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। প্রিয় ঝিনাইদহবাসী, কিন্তু আমাদের সন্তানের জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের সংখ্যার জায়গা। এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত। প্রিয় ঝিনাইদহবাসী, ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। হাসিনা একটা টেররিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেররিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেররিস্ট। গুজরাটের কসাইমুদ্দিন, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ছেলে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের পরবর্তী যে যুদ্ধটা, সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ। আমরা 5 আগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে, তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তারা যদি নির্বাচন চাইতো তাহলে সংস্কার এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করত। তারা নির্বাচন চায় না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ঝিনাইদহবাসী, আমাদের এই গণতান্ত্রিক উত্তরায়ণের পথে আর যেন কোনো 1-11 ষড়যন্ত্র না হতে পারে, সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি বলতে চান, কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, একটা কথা না বললেই নয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলছেন যে আওয়ামী লীগের স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। শেখ মুজিবুর রহমানের মূর্তি বা প্রদর্শনীগুলা ভেঙে দেওয়া হয়েছে, স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে, এটা উচিত হয়নি। এগুলো কি আপনারা সমর্থন করতেছেন? এই রুমিন ফারহানার কথার সঙ্গে কি আপনারা একমত পোষণ করতেছেন? জানাবেন আপনারা কি মনে করছেন প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, রুমিন ফারহানা বলেছে যে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা হলো, এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পিছনে লাগলেও কিছু যায় আসে না তার, তিনি এমনভাবেই বলতেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তো রুমিন ফারহানার এই বক্তব্যের প্রেক্ষিতে আপনারা কি বলতেছেন? 2-1টা লাইন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামতটা, আপনাদের ওপিনিয়নটা। প্রিয় দর্শক, আপনারা কি বলবেন রুমিন ফারহানাকে নিয়ে? রুমিন ফারহানা আমার কাছে খুব প্রিয় একজন নেত্রী ছিল। খুব সাহসিকতার সঙ্গে আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে তিনি সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলেছে, সংসদে খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছে। কিন্তু শুধু পার্লামেন্টে দাঁড়িয়ে যে বক্তব্য রাখলেই ভালো মানুষ হওয়া যায় না, ভালো রাজনৈতিক কর্মী হওয়া যায় না, সেটি আজকে প্রমাণ হলো। মানে ওই একই গোয়ালের গরু সব। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। রুমিন ফারহানা আরও একটি মন্তব্য করেছে যেটি না বললেই নয়, সেটি হচ্ছে তিনি বলছেন যে নির্বাচনকে পিছিয়ে দিতেই মব প্রশ্রয় দিচ্ছে সরকার। যে মব কাণ্ড ঘটছে সারা দেশে, এগুলো নাকি সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করার জন্য একটা চালাকি, একটা নাটক রচয়িত করেছে এই মব। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই কথা মোটেও সমর্থন করছি না। আপনারা জানাবেন আপনাদের মতামত। হ্যাঁ, এটা ঠিক যে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন ব্যর্থ বা সরকার ব্যর্থ, এগুলো ট্যাকেল দিতে পারছে না, সামাল দিতে পারতেছে না, পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। কিন্তু তার মানে এই তো নয় যে সরকারের পৃষ্ঠপোষকতা এইগুলো হচ্ছে। রুমিন ফারহানা যেটা বলেছে সেটা আমি মনে করি একেবারেই ঠিক কথা বলেননি। ভালো থাকবেন আপনারা, আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।